চতুর্থ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতে একটি নতুন অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় সাধারণ ভগ্নাংশ সম্পর্কে আলোচনা করব। সাধারণ ভগ্নাংশ আমি গতদিন তোমাদের মৌলিক আলোচনাগুলো করেছিলাম এবং সেখানে তোমাদের মৌলিক আলোচনায় অনেক কিছুই, ভগ্নাংশ কী, ভগ্নাংশ কত প্রকার, কী কী, ভগ্নাংশের মধ্যে দুইটি পার্ট থাকে, একটি হলো লব আর একটি হর, সেই সম্পর্কে আলোচনা করেছি। ভগ্নাংশ কত প্রকার কী কী, যেমন সাধারণ ভগ্নাংশের মধ্যে দুই প্রকার, একটি হলো সাধারণ ভগ্নাংশ আর একটি দশমিক ভগ্নাংশ। এখন সাধারণ ভগ্নাংশের মধ্যে আবার তিনটি পার্ট আছে, সেটি হলো প্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ। এগুলি নিয়ে তোমাদের আলোচনা করেছি এবং আরও কিছু কথা বলেছি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ কী, সমলব বিশিষ্ট ভগ্নাংশ কোনগুলো, সেগুলোও তোমাদের আলোচনা করেছি। একই সাথে আলোচনা করেছি সমতুল ভগ্নাংশ কী এই সম্পর্কে বিস্তারিত। অর্থাৎ তোমাদের এই চ্যাপ্টারের অঙ্ক করতে গিয়ে যে সমস্ত প্রাথমিক আলোচনার দরকার সবগুলোই কিন্তু আমি তোমাদের গতদিন অর্থাৎ 79 নাম্বার লেকচার আমি সমাধান করে দিয়েছি। আজ তোমাদের 80 নাম্বার লেকচারে এগুলির প্রায়োগিক দিকে চলে যাব, অর্থাৎ সাধারণ ভগ্নাংশের যে প্রয়োগগুলো আছে সেগুলোকে আমরা দেখাবো। গতদিন আমরা জানিয়ে আলোচনা করেছি, যা বুঝিয়েছি সেগুলোকে আজকে প্রয়োগের মধ্যে চলে যাব। যেমন দেখো, এখানে শুরুতেই আমাদের বইয়ের 87 পৃষ্ঠায়, এখানে আমি লিখে রেখেছি বইয়ের 87 থেকে 89 পৃষ্ঠা আজকে আমি তোমাদের অঙ্কগুলো সমাধান করব। তার মধ্যে 87 পৃষ্ঠায় আমাদের শুরুতেই দেওয়া আছে গ্রেটার দেন বা লেস দেন প্রতীক বসাই। গ্রেটার দেন বা লেস দেন মানে ভগ্নাংশের মধ্যে কোনটি ছোট এবং কোনটি বড় সেই সম্পর্কে আলোচনা আমাদের আগে শিখতে হবে। এখন ভগ্নাংশের ছোট এবং বড় এই প্রসঙ্গ নিয়ে আমি তোমাদের যদি শিখাতে চাই, তাহলে গতদিন তোমাদেরকে যে শিখিয়েছি আমি একটি কথা, সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সমলব বিশিষ্ট ভগ্নাংশ কী সেগুলো শিখিয়েছি। আর এই সমহর এবং সমলব দিয়েই কিন্তু আমাদের এই ভগ্নাংশের ছোট বা বড় এই তুলনাকরণগুলো আমরা করতে পারবো। সেক্ষেত্রে দেখো, কোনো একটি ভগ্নাংশ আমি শুরুতেই কিছু তথ্য তোমাদেরকে লিখে দিই বোঝানোর জন্য। আমি বইয়ের অঙ্ক যাওয়ার আগেই আমি তোমাদেরকে কিছু কথা লিখে দিই, তোমরা এগুলিকে নোট করে রাখবে। গতদিন যে সংখ্যাগুলো দিয়েছি সেগুলো অবশ্যই নোট করে রেখেছো আশা করছি, এবং আজও আমি যেগুলি দেবো সবগুলি তোমাদের একদম নোট করে রাখবে। সেই নোটের মধ্যে তোমাদের দেখো 1 নম্বরে আমি একটা অপশন লিখে দিই, যেমন ভগ্নাংশের তুলনা। ভগ্নাংশের তুলনা করব আমরা, ঠিক আছে। যেমন 1 নম্বরে আমি লিখি যে ভগ্নাংশের সমহর বিশিষ্ট ভগ্নাংশ, যদি কোনো ভগ্নাংশের হরগুলো প্রত্যেকটি সমান থাকে তাহলে এখানে আমরা লিখি সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড়, যে ভগ্নাংশের লব তুলনামূলকভাবে একটু বড় হবে, ওই ভগ্নাংশটি বড় হবে। যদি সবগুলো ভগ্নাংশেরই হর সমান থাকে সেক্ষেত্রে আমাদের এই কথাটা প্রযোজ্য হবে। যদি সমহর বিশিষ্ট ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা দেখব যে ভগ্নাংশের লবটা বড় ওই ভগ্নাংশটি তুলনামূলকভাবে অপর ভগ্নাংশ অপেক্ষা বড় হবে। যেমন একটি উদাহরণ দিয়ে দেখাই, আমি এখানে যে কথাটা লিখলাম সেই কথার প্রেক্ষিতে একটি উদাহরণ দিলে তোমাদের জন্য ক্লিয়ার হবে। যেমন একটি উদাহরণটা দেখো, তোমাদেরকে আমি যদি দেই, উপরে দুইটি সমহর বিশিষ্ট আমি দুইটি ভগ্নাংশ নিলাম। একটি মনে করলাম নিচে আছে আমাদের 7, এখানেও 7, কিন্তু এটা আছে 3, এটা আছে 4। এখন এই দুইটি ভগ্নাংশেরই কিন্তু হর দুইটিকে সমান না, তাহলে দুটি ভগ্নাংশেরই হর সমান, কিন্তু লবের ক্ষেত্রে আমাদের কোনটি বড়? 4 বড়, তাই না? তাহলে আমরা লিখব এখানে কোনটি বড়? 3-এর তুলনায় 4 বড়, তার মানে 3 ইজ লেস দেন 4, অর্থাৎ 3 ছোট 4 বড়, অথবা 3 ছোট 4-এর তুলনায়। এরকম যখন হলো, আর হরগুলো তো সমানই, তাহলে আমরা লিখতে পারি এই 3 সম্বলিত অর্থাৎ 3 সংশ্লিষ্ট যে ভগ্নাংশ, 3-এর সাথে সংশ্লিষ্ট ভগ্নাংশটি হলো আমাদের উপরে 3 নিচে 7, এটার তুলনায় 4 সংশ্লিষ্ট ভগ্নাংশটি অবশ্যই বড় হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটি জিনিস জানতে পারলাম বা অবগত হতে পারলাম যে
যদি একাধিক ভগ্নাংশের হরগুলো সমান থাকে তাহলে আমরা দেখব লবের মধ্যে যেটা বড় হবে, লবে যে মানটা বড় ওই ভগ্নাংশের মানটাও সবচেয়ে বড় হবে। যেমন এখানে 4 বড় মানেই আমাদের এই 4 সংশ্লিষ্ট যে ভগ্নাংশটি 7 ভাগের 4 ভাগ এটি হলো বড়। তাহলে এটি কিন্তু আমাদের একটা কথা, আমি তোমাদের 1 নম্বরে যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছিলাম সেটি দেখানো হলো। তারপরে আমি বইয়ের অঙ্কে চলে যাব, কিন্তু তার আগে আমি তোমাদেরকে শুধুমাত্র এখানে কিছু কথা লিখে এটা একটা উদাহরণ দিয়ে দিলাম। একইভাবে 2 নম্বর আরেকটি উদাহরণ দেখো, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে এই প্রক্রিয়াগুলো। এখন যদি আসেনি সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে কি হয় সেই বিষয়গুলো দেখাই, তাহলে এখন দেখো সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের এখানে কি ছিল, যে ভগ্নাংশের লব বড়, আর কিন্তু সমলব মানে লব সবগুলোই সমান, তাহলে লব তো আর বড় ছোট হওয়ার সম্ভাবনা নাই, যেহেতু ওখানে বলেই দেওয়া হয়েছে আমাদের লব সবগুলোই সমান। তাহলে সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে তাহলে এখন আমরা হর দিয়ে তুলনা করব। যে ভগ্নাংশের হর ছোট ওই ভগ্নাংশটি ওই ভগ্নাংশটির মান বড়। যে ভগ্নাংশের হরটা ছোট ওই ভগ্নাংশটির মান হবে বড়। মানে এখানে বলছিলাম লবের ক্ষেত্রে যেটা বড় ওইটাকেই বড় বলছি, আর হরের ক্ষেত্রে যদি যার হরটা ছোট সেটা হবে বড়, যার হরটা হবে বড় সেটি হবে ছোট, অর্থাৎ বিপরীত। যেমন একটি উদাহরণ দিলে তোমাদেরকে এখানে ক্লিয়ার হয়ে যাবে। উদাহরণটা আমি এখানে না দিয়ে আমি উদাহরণটা এখানে দেখাই, এখানে ডান পাশে দেখিয়ে নেই, ঠিক আছে? যেমন মনে করে একটি উদাহরণ আমি তোমাদেরকে নিয়ে নেই। লব সমান, উপরে আমাদের আছে মনে করলাম 3, এটারও আছে 3, ঠিক আছে? কিন্তু এখানে একটাই আছে 4 আর একটা আছে মনে করি 7, অথবা আচ্ছা এই দুইটাই দেওয়া আছে। এক্ষেত্রে দেখো লব দুইটাই কিন্তু সমান, তাই না? এখন হরের মধ্যে আমাদের বড় কোনটা? এখানে আমি বলছি হরের ক্ষেত্রে যার হরটা ছোট, তাহলে হর হলো আমাদের কত, 4 এবং 7। এই দুইটির মধ্যে ছোট কোনটা? ছোট হলো 4, তাই না? তাহলে এই দুইটির মধ্যে যেহেতু আমাদের 4টা ছোট, তাহলে এই 4 সংশ্লিষ্ট যে ভগ্নাংশটা ওই ভগ্নাংশটা হবে বড়। যেমন এখানে 4 ইজ লেস দ্যান 7, সুতরাং 3 নিচে 4, এটা হবে কি, যেটা ছোট ওইটাই হবে বড় বলছি, তাহলে এটা উল্টে যাবে, অর্থাৎ ইজ গ্রেটার দ্যান 3 নিচে 7, অর্থাৎ 4 সংশ্লিষ্ট ভগ্নাংশটি হবে বড় আর 3-এর সাথে সংশ্লিষ্ট যে ভগ্নাংশটা ওইটা হবে ছোট, ঠিক আছে? তাহলে এভাবে আমরা ভগ্নাংশের তুলনাগুলো করতে পারি। অর্থাৎ তোমাদের এই কথা দুটিকে অবশ্যই তোমরা নোট করে রাখবে এবং লিখে রাখবে। যেমন 1 নম্বরে সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের লব বড় ওই ভগ্নাংশটি বড় হবে, বা ওই ভগ্নাংশের মান বড়, এটাও লিখতে পারি। আবার সমলব বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে যে ভগ্নাংশের হর ছোট ওই ভগ্নাংশটির মানই হবে বড়, অর্থাৎ বিপরীত অবস্থা হবে। তাহলে আমাদের এই যে কিছু কথা তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিলাম, আমি কিন্তু কিছু মৌলিক বিষয়গুলো আগে দেখিয়ে নিই। সেই মৌলিক বিষয়গুলোর প্রেক্ষাপটে আমি তোমাদেরকে পরবর্তীতে অঙ্কগুলোতে চলে যাব, বইয়ের অঙ্কে, ঠিক আছে? এটা আমি আপাতত মুছে দিলাম। এর পরবর্তীতে আমি আরও কিছু তথ্য তোমাদেরকে জানিয়ে নিই, ঠিক আছে? আরও কিছু তথ্যের মধ্যে দেখো কি কি আছে এখানে। যেমন দেখো এখন ভগ্নাংশের ছোট এবং বড় তুলনাটা আমরা এইভাবে করতে পারবো, সমহর বিশিষ্ট এবং সমলব বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে। এখন এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ দিয়ে আমরা যোগ বা বিয়োগ করতে পারবো। এখানে আমাদের এই 87 পৃষ্ঠার অঙ্কে 87 পৃষ্ঠায় আমাদের কী দেওয়া আছে, যোগ বিয়োগের কিছু অঙ্ক দেওয়া আছে। সেই যোগ বিয়োগের আগে আমি আরেকটি জিনিস তোমাদেরকে বুঝিয়ে নেই। এক মানে কি, মনে করো এই একটি কাঠি, এই কাঠিটিকে আমি যদি 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 4টি সমান ভাগে ভাগ করলাম, তার মানে এখানে কি 4 ভাগের 1 ভাগ না, আর এখানে কি এখান থেকে এইটুকু হলো 4 ভাগের 1 ভাগ, এখান থেকে এই পর্যন্ত এই পুরোটা মোট 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ, তাহলে এখানে কি 4 ভাগের মোট 2 ভাগ, আর এখানে আছে হলো 4 ভাগের 3 ভাগ, আর এখানে আছে হলো
4 ভাগের 4 ভাগ। এখন দেখো 4কে 4 দ্বারা ভাগ করলে তার মান কত হয়? তার মান 1 না? অর্থাৎ এই সম্পূর্ণ অংশটাকে 4 ভাগের 4 ভাগকে আমরা 1 বলতে পারি। ঠিক একই কথা আমরা যে কোনো ভগ্নাংশেই হর এবং লব সমান হলে তাকে আমরা বলতে পারি 1 ভগ্নাংশ, মানে 1 অর্থাৎ 1-এর সমান ভগ্নাংশ। যেমন নিচে যদি থাকে আমাদের 5, উপরেও যদি থাকে 5, তাহলে এটাকে বলবো 1। এটা হলো 1-এর সমান ভগ্নাংশ। যদি উপরে থাকে 7, নিচেও থাকে 7, তাহলে এটাকে আমরা বলতে পারি 1। যদি উপরে থাকে আমাদের 10, নিচেও যদি থাকে 10, তাহলে এটাকে আমরা বলতে পারি 1। অর্থাৎ লব এবং হর সমান হলে সেই ভগ্নাংশটাকে আমরা বলতে পারি 1-এর সমান ভগ্নাংশ। ঠিক আছে? আর এই কথাটা বলার কারণ আছে, যে কারণের আমি এখন অঙ্ক করতে গেলেই তখনই দেখতে পাবে এখানে বেশ কিছু অঙ্ক আছে, যোগ এবং বিয়োগের মধ্যে 1-এর সাথে কিছু সংখ্যা যোগ, কিছু একটা ভগ্নাংশ যোগ বা বিয়োগ এরকম থাকতে পারে। আর সেরকম থাকলে কীরকম হবে সেটা আমরা পরবর্তীতে এখানে অঙ্কের মধ্যে যেহেতু পাবো, এই জন্য আগেই তোমাদেরকে এই ব্যাখ্যাটা দিয়ে নিলাম। এবারে 87 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো আমি তোমাদেরকে সমাধান করে দিই। তাহলে এখন আমরা যাব বইয়ের 87 পৃষ্ঠা। দেখো, বই 87 পৃষ্ঠায় আমাদের যে অঙ্কগুলো আছে একদম উপরের থেকে শুরু করি আমরা। এখানে বলছে 1 নম্বরে তেমন কিছুই দরকার নেই, এগুলো রং করতে বলছে, তো তোমরা নিজেরাই রং করতে পারবে। 2 নম্বর আছে গ্রেটার দেন বা লেস দেন প্রতীক বসাই। তাহলে এখানে দেখো 87 পৃষ্ঠা 2-এর 1, এখানেও আছে আমাদের 1 নিচে 4 খালি ঘর, 3 নিচে 4। এই দুইটির মধ্যে তোমরা নিজেরা এখন কিন্তু বলে ফেলতে পারবে, আমি কিছুক্ষণ আগেই বলছি এই দুইটারই ভগ্নাংশ দুইটি, এই একটি ভগ্নাংশ একটি ভগ্নাংশ, দুইটারই হর কি সমান। আর হর সমান হওয়া মানেই তাহলে আমরা লব দিয়ে তুলনা করব। আর লব দিয়ে যখন তুলনা করি তখন আমরা বলছিলাম যার লব বড় সেই ভগ্নাংশটি বড়। তাহলে এখানে লব বড় কার? 3-এর, 3টা বড়, অতএব এই ভগ্নাংশটি কি হবে? বড়। বড় মানে কি? আমরা যে ভগ্নাংশটি বড় বা যে সংখ্যাটি বড় সেই দিকে অ্যাঙ্গেলটা হয়। আমরা অ্যাঙ্গেলের ভিতরে যেটা থাকে, এখানে 7 থাকলো, এখানে 8 থাকলো, তাহলে আমাদের বা এখানে 4 থাকলো বা 5 থাকলো বা 6 থাকলো, তাহলে যেটা বড় সেটা থাকে অ্যাঙ্গেলের ভিতরে। আর যদি এখানে থাকতো আমাদের মনে করি 2, তাহলে কি হতো? এইটা অ্যাঙ্গেলটা তখন এই দিকে চলে আসতো, অর্থাৎ এটা হতো গ্রেটার দেন, মানে 6 বড় 2-এর তুলনায়। আর এখানে যদি লিখি 9 ইজ লেস দেন 10, মানে 9 ছোট 10-এর তুলনায়। আমাদের এই প্রতীকটার নাম হলো ছোট, এই প্রতীকটার নাম হলো বড়। এই জন্য আমাদের বাম পাশেরটাকে আগে পড়তে হয়, পড়ার নিয়ম। তাহলে আমি বলতে এরকম বলতে পারতাম যে 10 9-এর তুলনায় বড়, তাহলে 10 কথাটা আগে বললাম, যেটা ভুল। তার আমাদের সঠিক হলো আমাদের বাম পাশেরটাকে আগে বলতে হবে, 9টাকে আগে বলতে হবে। তাহলে 9 ছোট 10-এর তুলনায়। এখানে কিন্তু আমি বলতে পারি 2 ছোট 6-এর তুলনায়, যেটা ভুল। তাহলে আমাকে বলতে হবে কি? আগে বাম পাশেরটা বলবো। আগে বাম পাশে কি আছে? 6। তাহলে 6 বড় 2-এর তুলনায়। তাহলে আমাদের বাম পাশ থেকে পড়ে যেতে হয়। ঠিক আছে? তাহলে এটা আমাদের জেনে গেলাম। তাহলে এখানে আমাদের শুধুমাত্র প্রতীকটা বসাতে বলছে শূন্য স্থানে, আর কিছু না। এখানে আমাদের কোনো অঙ্ক করার কোনো কিছুই দরকার নেই। ঠিক একইভাবে তার পরবর্তী অংশটা আছে কি? 5 ভাগের 2 ভাগ এবং 5 ভাগের 1 ভাগ। 2 5 ভাগের 2 ভাগ খালি ঘর 5 ভাগের 1 ভাগ। এখানে কোনটা বড়? তোমরা দুইটিরই হর সমান, তাহলে লবের মধ্যে আমাদের কোনটা বড়? 2 বড়, অতএব এখানে আমরা গ্রেটার দেন দিয়ে দিব, শেষ। এবার 3 নম্বরে কি আছে আমাদের? দেখো 7 ভাগের 5 ভাগ 7 ভাগের 4 ভাগ। 7 ভাগের 5 ভাগ 7 ভাগের 4 ভাগ। এই দুইটির মধ্যে দেখো দুইটিরই হর সমান, তাহলে লবের মধ্যে যেটা বড় সেটি বড় হবে না? তাহলে লবে বড় কোনটা? 5, 4-এর তুলনায় 5 বড়, তাহলে আমাদের কি হবে? এইদিকে গ্রেটার দেন, অর্থাৎ দিয়ে দিলাম। এবার 4 নম্বরে কি বলছে? 9 ভাগের 8 ভাগ খালি ঘর 1। 9 ভাগের 8 ভাগ খালি ঘর 1। এখানে কিন্তু আমি কিছুক্ষণ আগে আমি জানি এখানে অঙ্ক করতে আসলে আমাদের কিন্তু কিছু এই 1 সম্বলিত কিছু সংখ্যা আমরা পাবো। এই সংখ্যাটাকে বোঝানোর জন্য আমি কিন্তু কিছুক্ষণ আগেই তোমাদেরকে একটু মৌলিক আলোচনা তোমাদেরকে করে আসছিলাম বা বুঝিয়ে আসছিলাম। সেই কথাটাকেই এখন দেখো, আমরা 9 ভাগের 8 ভাগ বড় না 1 বড়, সেটা আমরা কী করে বুঝবো? কোনো একটি কাঠিকে আমরা 9টা টুকরা করছি, সেই 9 টুকরার মধ্যে 8 টুকরা দিলাম একজনকে, আর একজনকে 1 দিয়ে দিলাম। 1 মানে কি? 1 মানে সম্পূর্ণটা। তাহলে একজনকে সম্পূর্ণটা দিয়ে দিলাম, সেইটাই বেশি না 9 ভাগের 8 ভাগ বেশি?
তাহলে সম্পূর্ণটা অবশ্যই বেশি না, তাহলে 1 বড়। অথবা এটাকে আমরা আরেকটা লাইন বেশি করি, তাহলে আরেকটা লাইন বেশি করতে হলে আমাকে বাঁ দিয়ে করতে হবে, বাঁ দিয়ে, কারণ মাঝখানে আমাদের কী হবে, সমান সমান না গ্রেটার দ্যান না লেস দ্যান কিছুই জানি না, এজন্য অথবা বা বাঁ। তার মানে এখানে 8 আর নিচে 9, আর এখানে খালি ঘর লিখলাম। এই 1কে আমি লিখতে পারি কি 9 ভাগের 9 ভাগ লিখতে পারি না? আমি জানি হর এবং লব দুইটি সমান থাকলে তার মান হয় 1। তাহলে আমি এখন বলবো এখানে 9 ভাগের 9 ভাগ না লিখে আমি 7 ভাগের 7 ভাগও তো লিখতে পারতাম, 8 ভাগের 8 ভাগও লিখতে পারতাম, কিন্তু তা না লিখে 9 ভাগের 9 ভাগ লিখলাম। কারণ কি? কারণ তো আছে অবশ্যই একটা। সেই কারণটা হলো আমরা এখানে 9 ভাগের 8 ভাগ ছিল, আর এখানে আমরা এই হর দুইটাকে সমান রাখার জন্য এই কাজ করলাম। কারণ সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে এখন লবের মধ্যে যেটা বড় হয়, লবে কোনটা বড় 8 না 9? এই যে 9 বড়, অতএব আমরা এই দিকে অ্যারোটা এটা দিয়ে দিতে পারি অ্যাঙ্গেলটা, তার মানে লেস দেন। তাহলে আমরা বলতে পারি সুতরাং 8 নিচে 9 খালি ঘর 1। কিন্তু আমাদের তো পরীক্ষায় আমাদের প্রশ্নে তো আর এটা ছিল না, আমাদের প্রশ্নে ছিল এইটা। তাহলে ওইটাকে যখন আমরা লিখবো তা এই 9 না লিখে আমরা 1 লিখবে, লিখে এইভাবে দিয়ে দেবো, এটি অ্যান্সার। তাহলে আমাদের কিন্তু এখানে কয়টি অঙ্ক হয়ে গেলো? 4টি অঙ্ক। অর্থাৎ আমাদের বলছে গ্রেটার দ্যান বা লেস দ্যান প্রতীক বসাই। তাহলে আমাদের 1 নম্বর একটা অঙ্ক, 2টি অঙ্ক, 3টি অঙ্ক, 4টি অঙ্ক। এই 4টি অঙ্ক কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। ওকে, এখন আমরা দেখো 3 নম্বরে এখানে বলছে হিসাব করি, মানে যোগ। এখানে যোগও আছে কিছু, বিয়োগও আছে। তাহলে যোগ এবং বিয়োগ, ভগ্নাংশের যোগ এবং বিয়োগ। এতক্ষণ আমরা কিন্তু ভগ্নাংশের যে মৌলিক আলোচনাগুলো করছিলাম সেই মৌলিক আলোচনার প্রেক্ষাপটেই এখন আমরা ভগ্নাংশের যোগ এবং বিয়োগের মধ্যে চলে যাব। সেক্ষেত্রে তোমাদের আরেকটা বিষয় আছে, ভগ্নাংশের যোগ এবং বিয়োগের ক্ষেত্রে যদি আমাদের হরগুলো সমান না থাকে তাহলে আমাকে সমান করে নিতে হয়। তবে এখানে আমাদের যে অঙ্কগুলো আছে সবগুলোরই হর সমান আছে, অতএব আমার আর কোনো চিন্তা নাই। আর যদি হর সমান না থাকতো তাহলে আমাকে কিন্তু এখানে লসাগু এবং গসাগুর বিষয়টা বিবেচনায় আনতে হতো, যেটা নাকি আমরা আগের অধ্যায়ে পড়ে আসছি। অধ্যায় 7-এ আমরা লসাগু এবং গসাগু সম্পর্কে অনেক আলোচনা করে আসছি, অনেক কিছু আমরা শিখে আসছি। তাহলে সেগুলোর প্রয়োগও আমাদের হয়তো বা আসবে যোগ বিয়োগের ক্ষেত্রে পরবর্তী চ্যাপ্টারে, বা এখানে আমরা দেখি হয়তো বা পেতেও পারি। সমহর বিশিষ্ট ভগ্নাংশ না থেকেও আমাদের যোগ বিয়োগ করা লাগতে পারে, সেটা দেখি আমরা হয়তো বা পরবর্তীতে বইয়ের অনুশীলনীর মধ্যে পেতে পারি। হ্যাঁ, আছে, অতএব ওটা আমরা পরে দেখব। ঠিক আছে, এখন আগে আমরা একটা জিনিস তোমাদেরকে শেখাই, যদি প্রত্যেকটার হর সমান হয় তাহলে কিভাবে সমাধানগুলো করতে হয় সেটিকে আগে শেখাই। আর হরগুলো সমান না হলে আমরা প্রত্যেকটি হরকে সমান আগে করে নিতে হবে, নিয়ে তারপরে যোগ বিয়োগ করব। ঠিক আছে, দেখো এখন আমরা বইয়ের 3 নম্বরে চলে যাই। 3-এর 1 একে কী দেওয়া আছে? 3 ভাগের 1 ভাগ যোগ 3 ভাগের 1 ভাগ। 3-এর 1 যোগ 3 ভাগের 1 ভাগ। এক্ষেত্রে তোমাদের আরেকটি বিষয় আমি তোমাদেরকে শিখিয়ে দিই। দেখো এখানে আরেকটি বিষয় তোমাদের অবশ্যই খুবই গুরুত্বের সাথে এটা জানা দরকার। সেটি হলো এই যোগ বিয়োগ দেওয়ার সময় অনেকেই, যেমন 1 নিচে 3, অনেকেই করে কি 1 নিচে 3 এরকম দিয়ে দিলা, এটা কিন্তু কোনো ভগ্নাংশের যোগ আমাদের লেখা হয় নাই। সঠিক লেখাটা আমাদের আগে শিখতে হবে ভগ্নাংশের ক্ষেত্রে। সেই সঠিক লেখাটা কি? 3 ভাগের 1 ভাগ, এবং আমাদের যোগ এটা হলো আমাদের মূল লাইন। সেই মূল লাইনের উপরে এবং নিচে দুইটি সংখ্যা, তাহলে আমাদের যোগ চিহ্নটা দিব এই মূল লাইন বরাবর। যোগ হোক, বিয়োগ হোক, গুণ হোক, ভাগ হোক, যেটাই হোক, যদি যোগ হয় তাহলে আমরা এই মূল লাইন বরাবর এখানে যোগ দিব, যদি বিয়োগ হয় তাহলে এই মূল লাইন বরাবরই বিয়োগ দেবো, যদি গুণ হয় এই মূল লাইন বরাবরই আমাদের গুণ চিহ্নটা দেবো, মানে গুণের করসপন্ডিং পয়েন্টটা আমাদের হবে এই মূল লাইন বরাবর। যদি ভাগ হয় তাহলে এই মূল লাইন বরাবরই দাগ দিয়ে উপরে নিচে ভাগ চিহ্ন দিব। তোমাদের কিন্তু এরকম চিহ্নগুলো বসাতে হবে। এর পরবর্তী সংখ্যাটিও আমরা এই মূল লাইন বরাবরই মূল লাইনটাকে লিখবো, আর নিচে 3 উপরে 1 এভাবে লিখবো, বা যে কোনো সংখ্যাই থাকুক না কেন, যে ভগ্নাংশই থাক না কেন। তোমাদের এই লেখাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অধিকাংশ স্টুডেন্টরাই তোমরা করো কি, এই লেখাগুলো যোগটা হয়তো উপরে চলে গেছে অথবা নিচে চলে আসছে, অথবা এই দাগটা এক লেভেলে নাই, এটা আর এটা এক লেভেলে নাই, তখন মনে হলো 1 আর 1 যোগ করছে, শুধু ভগ্নাংশের যোগ হয় নাই। ঠিক আছে, আবার এই যোগ চিহ্নটা অনেক সময় দেখা গেলো এইভাবে দিয়ে দিল, তার কি 3 আর 3 যোগ করলো, এখানে ভগ্নাংশের কোনো যোগ টোকের কোনো কিছু হলো না। তাহলে এরকম উল্টাপাল্টা যেন তোমাদের কখনোই না হয়। তোমাদের কিন্তু সেই শৃঙ্খলাটাকে আমি দেখানোর জন্য এখানে এই কাজটুকু করলাম। তোমাদের প্রত্যেকটি মৌলিক বিষয়গুলো আমি আগে দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, যদিও এগুলি তোমরা ক্লাস 3-তেই ভালোভাবে শিখে আসছো, কারণ ক্লাস 3-তেও তোমাদের সাধারণ ভগ্নাংশের চ্যাপ্টার একটা ছিল এবং সেখানে তোমরা ভালোভাবেই শিখে আসছো সবগুলো।
এখন দেখো এই 3 আর 3 এই দুটিকে আমরা এই যে এখানেও কিন্তু আমরা দেখো মূল লাইনটাকে দাগ দিলাম এবং সমান সমানের উপরে নিচে সমান সমান মাঝামাঝি বরাবর কিন্তু আমি দাগটা দিছি। এভাবেই তোমরা দাগ বলে দিবে। এই 3 আর 3-এর লসাগু কত? 3। আমরা লসাগু এখানে কিন্তু আমাদের দুইটি হর যদি সমান থাকে আমাদের লসাগু টসাগু চিন্তা না করলেও চলে, কিন্তু আমাদের পরবর্তীতে লাগবে লসাগু, এই জন্য আমি লসাগু দিয়েই তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। তাহলে এই 3 আর 3 একই সংখ্যা থাকলে তার লসাগু হয় 3 আমরা জানি। এবারে উপরে যা আছে ওই দুটাকে খালি যোগ করে দেবো, 1 যোগ 1, তাহলে উপরে হচ্ছে কত? 1 আর 1 2 আর নিচে 3, এইটাই হলো অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের নির্ণয় যোগফল এত। এভাবে এখন এই 1 আর 1 কীভাবে হলো সেটাকেও যদি তোমরা বলো আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিতে পারি। যেমন 1 নিচে 3 যোগ 1 নিচে 3, দেখো নিচে হলো হরগুলোর লসাগু আর উপরে এই প্রথম অংশে আমাদের কি বসবে? দেখো এই লসাগুকে 3 দিয়ে হর দিয়ে ভাগ, লসাগুকে হর দিয়ে ভাগ আর লব দিয়ে গুণ, তার মানে এখানে হবে আমাদের লসাগু ভাগ হর গুণ লব, লসাগু ভাগ হর গুণ লব, তার সাথে যোগ চিহ্ন, এরপরে হলো যোগ চিহ্ন, যোগ চিহ্ন দিয়ে আবার সেই একই কথা, লসাগু ভাগ হর তার সাথে গুণ লব। এটা হলো এই সূত্রটা তোমরা একটু লিখে নাও, পরবর্তীতে লাগবে। আপাতত এই পৃষ্ঠার যে অঙ্কগুলো সেগুলো দরকার নেই, পৃষ্ঠা আমরা সরাসরি 1 আর 1 যোগ করে দেবো, শেষ। উপরে যদি হরগুলো সব সমান থাকে নিচে ওই হরটাই লিখে আর উপরের গুলো খালি যোগ করে দিলে অঙ্ক হয়ে গেল। কিন্তু যখন আমাদের হরগুলো এখানে আছে 3 এখানে 6, তখন আমরা 3কে লিখবো না 6কে লিখবো, তখন একটা ঝামেলা সৃষ্টি হয়ে গেল না। সেই সমস্ত অঙ্কের ক্ষেত্রে আমাকে এই সূত্রটা কাজে লাগবে। সেই সূত্রটা কি দেখো, আমরা এই অনুযায়ী আমাদের ওই উপরেরটা কাজে আসছে কি না। আমরা হরগুলোর লসাগু এই 3 আর 3 এই দুইটা হর, এই দুইটার লসাগু কত? 3। এরপর বলছি লসাগু ভাগ হর, তাহলে লসাগু কত? 3। সেই 3কে হর দিয়ে ভাগ করো, তার মানে 3কে 3 দ্বারা ভাগ করলে কত হয়? 1। আর সেই 1কে তার মানে এখানে লসাগু কত? 3 ভাগ 3, তার সাথে গুণ কত? লব, লব কত? 1, তারপর যোগ। এখানেও কি লসাগু হলো 3 ভাগ হর হলো 3, তার সাথে গুণ 1, তার মানে কত হয়? 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, আর সেই 1-এর সাথে 1 গুণ করলে হয় 1, যোগ 3কে 3 দ্বারা ভাগ করলে হয় 1, আর সেই 1-এর সাথে 1 গুণ করলে হয় 1, আর নিচে হলো 3, তার মানে কত হলো? 3 উপরে 2, একই অংশ আসলো না আমাদের? এরকমই। কিন্তু এটা তোমাদেরকে বুঝিয়ে দিলাম, তোমরা সুন্দর করে এটাকে লিখে রাখো এবং এটাকে নোট করে রাখো, এটাও তোমাদের একটা নোট হিসেবে রেখে দাও। পরবর্তী অঙ্কগুলো আমাদের পরবর্তী পৃষ্ঠায় অনুশীলনীর অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা এই প্রসেসটা কাজে লাগবে, এবং সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা এবছর ক্লাস 4-এ আমি ইতিপূর্বে লক্ষ্য করেছি তোমরা ক্লাস 6, 7, 8, 9, 10-এর স্টুডেন্টরা অনেকেই এই ভগ্নাংশের যোগ বিয়োগের ক্ষেত্রে ভুলে যায়, ভুল করে। কিন্তু সেই ভুলগুলো যেন না হয়, তোমাদের কিন্তু এই মৌলিক বিষয়গুলো যদি ভালোভাবে জানা থাকে, একবার তোমরা ভালোভাবে বুঝে অঙ্কগুলো করো, সারা জীবন আর ভুলবে না, সারা জীবনই তোমাদের এটা আর ভুল হওয়ার কোনো সম্ভাবনাও থাকবে না। এই জন্য অবশ্যই তোমরা এগুলিকে মনোযোগ দিয়ে এই বিষয়গুলোকে দেখে রাখো, ঠিক আছে? তার আমাদের 1 নাম্বার, 3-এর 1 নাম্বারটা হয়ে গেল, এটা আমি মুছে দিই, পুরোটাই মুছে দিলাম। 3-এর 2 নাম্বারটায় চলে যাই আমি। দুই নম্বরে কি আছে এখানে? 7 ভাগের 2 ভাগ, 7 ভাগের 4 ভাগ, 7 ভাগের 2 ভাগ যোগ 7 ভাগের 4 ভাগ। তাহলে আমি সরাসরি লিখব 7 আর 7-এর লসাগু 7, আর উপরে সরাসরি খালি 2 যোগ 4, তাহলে কত হলো? 4 আর 2-এ 6, নিচে 7, এটাই উত্তর। নির্ণেয় যোগফল
কত 7/6 এবারে 3 নাম্বার, 3 কি দেওয়া আছে 10/3 যোগ 10/7 10/3 যোগ 10/7। তাহলে নিচে আমাদের কত থাকে 10 আর উপরে 3 যোগ 7, 3 আর 7 যোগ করলে কত হয় 10, আর নিচেও থাকে 10। এবারে দেখো আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম হর এবং লব সমান হলে সেই ভগ্নাংশটাকে কি বলা হয় একের সমান ভগ্নাংশ, অর্থাৎ 10কে 10 দ্বারা ভাগ করলে তার মান হয় 1। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় যোগফল 1। শেষ। একইভাবে দেখো 4 নাম্বার অঙ্কটা দেখি। 4 কি দেওয়া আছে আমি একটু ভুল করছি এখানে, এটা হলো 4 নাম্বার, আমি নাম্বারিংয়ে ভুল করছি, এটা 4 নাম্বার আর 3 নাম্বারে ছিল এটা। এখন 3 নাম্বারটা করি। দেখো 3-এ দেওয়া ছিল 6/5 যোগ 6/1 6/5 যোগ 6/1, এই তো। তাহলে এই 6 আর 6-এর লসাগু 6, আর উপরে থাকবে 5 যোগ 1, 5 আর 1-এ 6 আর নিচেও 6। তাহলে দুইটি হর এবং লব সমান হলে সেই ভগ্নাংশটির মান হয় কত 1। তাহলে আমরা লিখব সুতরাং নির্ণেয় যোগফল 1। শেষ। তাহলে আমাদের যোগের এখানে 4টি অঙ্ক ছিল, 4টি অঙ্কই কমপ্লিট হয়ে গেল। এবার বিয়োগের দেখো আবার 4টি অঙ্ক আছে, তাহলে বিয়োগের 4টি অঙ্ক করে নিই। আমরা এটাকে একটু ক্লিন করে নিই। বিয়োগের 1 নাম্বার, একে কী দেওয়া আছে 3/2 বিয়োগ 3/1, 3/2 বিয়োগ 3/1। তাহলে এখানে আমরা ওই 3 আর 3 যোগের মতোই বিয়োগ, শুধুমাত্র মাঝখানে চিহ্নটা খালি ভিন্ন। 2 বিয়োগ 1, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে কত থাকে 1, আর নিচে 3, এটাই। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল 3/1, এটি অ্যান্সার। 2 নাম্বার 9/7 বিয়োগ 9/5, নিচে 9 থাকবে আর উপরে 7 বিয়োগ 5, 7 থেকে 5 বিয়োগ করলে থাকে 2, আর নিচে 9, এটি অ্যান্সার। নির্ণেয় তিন নাম্বার, 3-এ দেওয়া আছে 1 বিয়োগ 3/2, 1 বিয়োগ 3/2। তাহলে এখন এটাকে আমরা বলছিলাম সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করে নেই। 1কে আমরা লিখতে পারি না 3 নিচে 3, কারণ এটাও 3 ছিল, এই জন্য এটাকে 3/3 ভাগ করলাম। 3/3 মানেই তো 1, বিয়োগ 2 আর নিচে 3। এখন আমরা বিয়োগ করি, এই 3 নিচে লসাগু আর উপরে 3 বিয়োগ 2, 3 বিয়োগ 2, 3 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 1, আর নিচে হলো 3, এটি উত্তর। নির্ণেয় তিন ভাগের 1, এটি অ্যান্সার। এরপর 4 নাম্বারটা দেখো, 1 বিয়োগ 10/7, 1 বিয়োগ 10/7। তাহলে এই 1কে আমরা কি লিখতে পারি, এই হরের সমান হর বানাবো, 10/10, কারণ হর এবং লব সমান হলে সেটা 1-এর সমান ভগ্নাংশ, বিয়োগ 10/7। তাহলে 10 আর 10-এর লসাগু 10, আর উপরে 10 বিয়োগ 7। তাহলে 10 থেকে 7 বিয়োগ করলে থাকে 3, আর নিচে 10, এটি। তাহলে সুতরাং নির্ণেয় বিয়োগফল 10/3, আনসার। শেষ। তাহলে আমাদের 87 পৃষ্ঠায় বইয়ে যে অঙ্কগুলো ছিল সবগুলো অঙ্ক কিন্তু কমপ্লিট হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। খুব সহজ অঙ্কগুলো একেবারেই আমি খুব সহজভাবে এগুলিকে বোঝানোর চেষ্টা করেছি।
তো একটু সরে থাকো তোমরা এগুলিকে, যারা উঠিয়ে সারতে পারো না তারা স্ক্রিনশট দিয়ে রাখো, ঠিক আছে। এরপর 88 পৃষ্ঠা। 88 পৃষ্ঠা এখানে তেমন কোনো অঙ্ক নাই, এখানে আমি যা আছে এগুলো তোমাদের আগেই বুঝিয়ে দিয়েছি। 88 পৃষ্ঠা আছে ছোট বড় তুলনা। এখানে আমাদের বিভিন্ন ভগ্নাংশ আছে, সেই ভগ্নাংশগুলোর মধ্যে কোনটা প্রকৃত ভগ্নাংশ, কোনটি অপ্রকৃত ভগ্নাংশ এবং কোনটি একের সমান ভগ্নাংশ, সেই সম্পর্কে কিছু আলোচনা করা আছে, যেটা আমি একদম প্রথম লেকচারে অর্থাৎ 79 নম্বর লেকচারে আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের হরটা বড় আর লবটা ছোট, এগুলো কিন্তু এর আগেই তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তাই না? যেমন হর যদি থাকে মনে করি 3, উপরে হলো 1, এটা কি হর বড় লব ছোট, তাহলে এটা কি প্রকৃত, এ না প্রকৃত ভগ্নাংশ। আর উপরে যদি থাকে 4 আর নিচে যদি থাকে 3, তাহলে এটা হবে কি অপ্রকৃত। এগুলো শেখানো হয়েছে না? আর যদি হর এবং লব দুটি সমান থাকে, উপরেও 3 নিচেও 3, তাহলে এটা বলবো কি একের সমান। এগুলি কিন্তু আগেই তোমাদেরকে বোঝানো হয়েছে, ওই জিনিসগুলো তোমাদের 88 পৃষ্ঠায় আছে। আর এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ থেকে বা সমলব বিশিষ্ট ভগ্নাংশ থেকে কিভাবে আমরা তুলনা করতে পারি কোন ভগ্নাংশটি ছোট এবং কোন ভগ্নাংশটি বড়, সেটাও আমি কিছুক্ষণ আগে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। অর্থাৎ 88 পৃষ্ঠার অঙ্কগুলো আর তেমন কিছুই করার নাই, এখানে তো তেমন কিছু নেইও। এবার আমরা এই ভগ্নাংশের তুলনার মধ্যে আবার এখানে আরও কিছু দেখাবো। 89 পৃষ্ঠা, আর সেই 89 পৃষ্ঠাও কিন্তু সেই ছোট বড় সংখ্যা দিয়েই আবার অঙ্কটা, যেটা কিন্তু আমি কিছুক্ষণ আগেই সব তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি। তাই ঠিক আছে, আমি 89 পৃষ্ঠার অঙ্কগুলো যেগুলো আছে এগুলোকে সমাধান করে দিই, ঠিক আছে। পৃষ্ঠা 89 পৃষ্ঠা এখানে বলছে চলো বড় এবং ছোট ভগ্নাংশ খুঁজে বের করি, যেটা তোমাদের একেবারেই পানির মতো সহজ বিষয়। এখন যেমন এখানে একটি ভগ্নাংশ দেওয়া আছে, একটি এখানে 1 একদম উপরে দেখো 1 এখানে দেওয়া আছে আমাদের খালি ঘর, অর্থাৎ 2 নিচে 5 আর মাঝখানে খালি ঘর, আর উপরে হলো 3 নিচে 5। এই দুইটির মধ্যে কোনটি বড় এবং কোনটি ছোট আমাদের এই প্রতীক অথবা এই প্রতীক দিয়ে দেখাতে বলছে। এখন এই দুটি ভগ্নাংশের মধ্যে আমাদের হর দুইটি সমান, আমি কিন্তু তোমাদের একটি কথা লিখে দিয়েছিলাম, সমহর বিশিষ্ট ভগ্নাংশের ক্ষেত্রে লব দিয়ে তুলনা করব, অর্থাৎ লবের মধ্যে যেটা বড় সেই ভগ্নাংশের মানই বড়। তাহলে এখানে লবের মধ্যে বড় কোনটা, 2 না 3? 3 বড়। তাহলে এখানে আমরা ইচ্ছা করলে একটু বেশি এখানে সরাসরি দিয়ে দিতে পারি, অথবা একটু কথা লিখে দিলে ভালো। একটু যাও লিখেই দেখাই, এখানে 2 ইজ লেস দ্যান 3, সুতরাং 2 এর সাথে 5 সংশ্লিষ্ট যে ভগ্নাংশ লেস দ্যান এটি আমাদের অ্যান্সার। 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বরে বলছে 8 ভাগের 3 ভাগ 8 ভাগের 5 ভাগ। 8 ভাগের 3 ভাগ খালি ঘর, 8 ভাগের 5 ভাগ, তাই না? হ্যাঁ, তাহলে এখানে আমরা লিখব, এখানে হর দুইটি সমান কিন্তু লবের মধ্যে বড় কোনটা, 3 ইজ লেস দ্যান 5, অর্থাৎ 3 এর তুলনায় 5 বড়। তাহলে সুতরাং 8 ভাগের 3 ভাগের তুলনায় 8 ভাগের 5 ভাগটা বড়। এটা আমাদের কি একটা খালি ঘরের মধ্যে ছিল, এটি আনসার। এর পরবর্তী অঙ্কটা 3 নম্বরে দেওয়া আছে 2 ভাগের 1 ভাগ এবং 3 ভাগের 1 ভাগ। 3 নম্বর 2 ভাগের 1 ভাগ 3 ভাগের 1 ভাগ। এখানে দেখো দুইটারই কিন্তু লব সমান, এটাও কিন্তু তোমাদের লিখে দিয়েছিলাম না। দুইটারই যদি লব সমান থাকে সেক্ষেত্রে আমরা হর দিয়ে তুলনা করব। হরের মধ্যে যেটা ছোট সেই ভগ্নাংশটি হবে বড়, তাই না? তাহলে আমরা লিখব এখানে লব সমান
কিন্তু হরে 2 ইজ গ্রেটার দেন 3। সুতরাং এটার চিহ্নটা চলে যাবে উল্টায়, অর্থাৎ 2 ভাগের 1 ভাগ, এই চিহ্নটা কি উল্টা হবে। আমি বলছি না, যদি 2 বড় হয় তাহলে ভগ্নাংশটার মান হবে কি, যেটা বড় ওইটার মানটা হবে, ও না 2 তো ছোট, এখানে আমি কি করছি, এখানে 2 ছোট 3 বড়, তাহলে যেটা ছোট হবে ওইটার মানটা হবে বড়, তাহলে এটি হবে বড় আর 3-এর 1টা হবে ছোট। তাহলে হরের মধ্যে যেটা ছোট সেই ভগ্নাংশটা হবে বড়, তাহলে হরে ছোট হলো 2, অতএব এই ভগ্নাংশটা হয়ে গেল বড়। ঠিক আছে, এখানে লব সমান কিন্তু হরে এত, ওরকম এখানেও আমরা লিখে দিতে পারতাম, এখানে হর সমান কিন্তু লবে এত। সুতরাং এরকম তোমাদের লিখলে অনেক কিছু লেখা যায়, আর যদি কিছুই না লিখে সরাসরি এখানে দিয়ে দাও তাতে কোনো আপত্তি নাই, অঙ্কটা কিন্তু হবে। এটা জাস্ট বোঝানোর জন্য, তোমাদের শেখানোর জন্য এগুলি। কিন্তু এবার দেখো 4 নম্বরটা কী দেওয়া আছে, 4 নম্বরে 5 ভাগের 3 ভাগ 10 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ খালি ঘর 10 ভাগের 3 ভাগ, এখানেও কি লব সমান, তাই না? তাহলে এখানে ভগ্নাংশ দুইটির, এই যে লিখলে আরও অনেক বেশি লেখা যায়, সেই কথাটাই তোমাকে এখানে প্রমাণ দিচ্ছি। ভগ্নাংশ দুইটির লব সমান কিন্তু হরে কি 5-এর তুলনায় 10 বড়, তাই না? তাইলে যেটা ছোট ওইটাই হবে বড়, তার মানে আমাদের চিহ্ন চলে যাবে উল্টিয়ে। সুতরাং 3 নিচে 5, এটা হবে কি, এটার উল্টে যাবে, অর্থাৎ 3 নিচে 10। আমি এটাই বলছিলাম না, ভগ্নাংশ হরের মধ্যে যেটা হবে ছোট সেটার মান হবে বড়, যেটা হবে বড়, যেটার ভগ্নাংশটা হরটা বড় সেটার মানটা হবে ছোট। ওই দেখো এটা ছোট চলে গেছে, ঠিক আছে, এটি আনসার। তাহলে আমাদের এখানে কিন্তু 4টি অঙ্ক ছিল, আমাদের ছোট বড় প্রতীক বসিয়ে আমাদের ব্যবহার করার জন্য, সেই প্রতীক বসিয়ে যে আমরা 4টি অঙ্ক সেগুলি কমপ্লিট করে দিয়ে দিলাম। ঠিক আছে, এর পরবর্তী অংশ দেখো, এখন আমাদের একদম নিচে এখানে দেওয়া আছে 1 নম্বরে, নিচের ভগ্নাংশগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। তাহলে আমাদের এই যে কিছু ভগ্নাংশ দেওয়া আছে সেগুলোকে ছোট থেকে বড় ক্রমানুসারে সাজাতে বলছে। তাহলে ছোট থেকে বড় ক্রম অনুসারে সাজাতে বলছে এবং একই সাথে আমাকে বলছে কি প্রতীক দিয়ে দেখানোর জন্য। তাহলে এগুলি আমি করে দেখাই। তাহলে এটাকে মুছে দিলাম। একের 1, এখানে আমাদের ভগ্নাংশগুলো কি দেওয়া আছে? 3 ভাগের 2 ভাগ, 9 ভাগের 2 ভাগ, 8 ভাগের 2 ভাগ, 5 ভাগের 2 ভাগ। এখানে 4টি ভগ্নাংশ দেওয়া আছে। এখন আমার এই 4টি ভগ্নাংশের মধ্যে আমাকে কি করতে বলছে? কোনটি বড় এবং কোনটি ছোট সেগুলি তুলনা করতে বলছে। তাহলে দেখো, আগে আমরা প্রত্যেকটারই লব সমান এখানে লিখি। আমরা এখানে ভগ্নাংশ চারটির লব সমান, কিন্তু হরে, এখানে আমাদের ছোট থেকে বড় ক্রমে সাজাই অথবা বড় থেকে ছোট ক্রমে সাজাই। এখানে কি বলে দিচ্ছে কোনটা? ও ছোট থেকে বড়ই সাজাতে বলছে। তাহলে সবচেয়ে ছোট থেকে বড়, তাহলে ছোট হয় কোনটা? হরের ক্ষেত্রে যার মানটা বড় সেই ভগ্নাংশটি ছোট। তাহলে হরে সবচেয়ে বড় কোনটা আছে? 9, তাই না? তাহলে 9
ইজ গ্রেটার দেন 8 ইজ গ্রেটার দেন 5 ইজ গ্রেটার দেন 3। তার মানে 9-এর তুলনায় 8 ছোট, 8-এর তুলনায় 5 ছোট, 5-এর তুলনায় 3 ছোট, তাই না? তাহলে সুতরাং আমরা এই 9-এর সাথে সংশ্লিষ্ট যে ভগ্নাংশটা, এটা কি 9-এর সাথে সংশ্লিষ্ট ভগ্নাংশ 2, এটা তুলনায় এটা চিহ্নটা কি হয়ে যায়? যখন আমাদের লব সমান থাকে তখন কিন্তু চিহ্নটা উল্টে যায়। মনে আছে? আমরা এখানে 9টা সবচেয়ে বড়, তাহলে এটার সংশ্লিষ্ট ভগ্নাংশটা হবে সবচেয়ে ছোট, তাহলে এই হলো সবচেয়ে ছোট। তারপরে আমাদের 8 ভাগের 2 ভাগ ইজ লেস দেন 5 ভাগের 2 ভাগ ইজ লেস দেন 3 ভাগের 2 ভাগ, অর্থাৎ সবচেয়ে ছোট হর হলো 3, অতএব এই 3 সংশ্লিষ্ট যে ভগ্নাংশ এটা হবে সবচেয়ে বড়। আমাকে যদি এই অঙ্কটাই বলতো বড় থেকে ছোট ক্রমে সাজাও, তাহলে কি করতাম? তাহলে এটার উল্টাটা লিখতাম, তাহলে আমরা লিখতাম এরকমই, মনে করো 3 ইজ লেস দেন 5 ইজ লেস দেন 8 ইজ লেস দেন 9। সুতরাং 3 ভাগের 2 ভাগ, এটা চিহ্নটা চেঞ্জ হয়ে যেত, 5 ভাগের 2 ভাগ, 8 ভাগের 2 ভাগ, 9 ভাগের 2 ভাগ। লব সমান থাকলে আমাদের চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, এটাই খালি মনে রাখবা। কিন্তু হর সমান থাকলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না, লবে যেটা যা হবে ওই অনুযায়ী, বড় থাকলে বড়, ছোট থাকলে ছোট। তাহলে এখানে কিন্তু আমাদের এরকম হতো যদি বলতো আমাদের এটা কিন্তু আমাদের ছোট থেকে বড় সাজালাম, আর এটা হলো বড় থেকে, যেটা বড়টা বড়, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে ছোট, এটা হলো বড় থেকে ছোট ক্রমে সাজালাম। আর এখানে হলো ছোট থেকে বড়, কিন্তু আমাদের বইতে বলছে ছোট থেকে বড় ক্রমে, তাহলে এটা আমাদের বাদ। আমি দুইটি দেখাই দিলাম, কিন্তু আমার এটা দরকার নেই, যেহেতু আমাদের বইতে এটা চাই নাই, এটা আমি মুছে দিলাম। ঠিক আছে, তাহলে এটি অ্যান্সার। 2 নম্বর, 2-এ কী দেওয়া আছে? 7 ভাগের 3 ভাগ 10 ভাগের 3 ভাগ, 7 ভাগের 3 ভাগ 10 ভাগের 3 ভাগ, 3 ভাগের 3 ভাগ, 5 ভাগের 3 ভাগ, এই মানগুলো দেওয়া আছে। তাহলে ভগ্নাংশ 3টির 4টির লব সমান, ঠিক আছে, কিন্তু হরে আমার বলছে কি ছোট থেকে বড় ক্রমে সাজাবো, আর ছোট থেকে বড় মানে হরে যেটা সবচেয়ে বড় ওইটি হবে ছোট। তাহলে হরে সবচেয়ে বড় কোনটা? 10। তাহলে 10 ইজ গ্রেটার দেন 7 ইজ গ্রেটার দেন 5 ইজ গ্রেটার দেন 3। তাহলে 10-এর তুলনায় 7 ছোট, 7-এর তুলনায় 5 ছোট, 5-এর তুলনায় 3 ছোট। তাহলে আমরা লিখব সুতরাং এই 10 সংশ্লিষ্ট যে ভগ্নাংশ 3, 10 ভাগের 3 ভাগ, চিহ্নটা কি হয়ে যাবে? উল্টে যাবে। আমি বলছি লব সমান থাকলে চিহ্নটা উল্টে যায়, অর্থাৎ 10 ভাগের 3 ভাগের তুলনায় 7 ভাগের 3 ভাগ বড়, তার তুলনায় 5 ভাগের 3 ভাগ আরও বড়, তার তুলনায় 3 ভাগের 3 ভাগ আরও বড়। এটি আমাদের সাজানো হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার দুইটি পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেল। আরেকটু অঙ্ক আছে আমাদের 3 নাম্বার। ঠিক আছে, 3 নাম্বার করতে হলে এটাকে আমি আবার একটু মুছে নেই। তিনে কি দেওয়া আছে? 10 ভাগের 5 ভাগ 6 ভাগের 5 ভাগ, 10 ভাগের 5 ভাগ 6 ভাগের 5 ভাগ, 15 ভাগের 5 ভাগ, আরেকটা হলো 9 ভাগের 5 ভাগ, তাই না? এখানে ভগ্নাংশ 4টির লব সমান, কিন্তু হরে আমার কি ছোট থেকে বড় সাজাতে বলছে। তাহলে ছোট থেকে বড় মানে কি? যার হরটা বড় ওই মানটা হবে সবচেয়ে ছোট। তাহলে হর বড় কোনটা? 15। তাহলে 15 ইজ গ্রেটার দেন 10 ইজ গ্রেটার দেন 9 ইজ গ্রেটার দেন 6, তাই না? তাহলে সুতরাং 15 ভাগের 5 ভাগ
ইজ লেস দেন, চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। 10/5 ইজ লেস দেন 9/5 ইজ লেস দেন 6/5। শেষ। তার মানে এটি আনসার। আমাকে বলছে ছোট থেকে বড় ক্রমে, এবং সেটিকে কথায় না লিখে আমাকে বলছে প্রতীকের সাহায্যে দেখাও। ছোট থেকে বড় ক্রমে সাজাও এবং গাণিতিক চিহ্ন ব্যবহার করে দেখাও। তাহলে ছোট থেকে বড় ক্রমে সাজালাম এবং একই সাথে গাণিতিক চিহ্ন দিয়ে ব্যবহার করে দেখালাম। প্রয়োজন মতো আমরা প্রত্যেকটি অঙ্ককে ইচ্ছা করলে এখানে লিখে দিতে পারি। উত্তরটা এখানে অ্যান্সার না লিখে, আমি আগের দুইটাই দেখাই দিই কিন্তু এটাকে দেখাই দিই। এখানে অ্যান্সার না লিখে তাহলে আমরা লিখতে পারি উত্তর ছোট থেকে ভগ্নাংশ চারটিকে ছোট থেকে, সময় পেলে এই লেখাগুলো একটু লিখে দিতে পারো, না লিখলেও সমস্যা নাই। ছোট থেকে বড় ক্রমে সাজিয়ে পাই এটা। এখানে আর অ্যান্সার লেখার দরকার নেই, কারণ আমি তো বাংলায় উত্তরটা লিখেই দিছি। তাহলে এটি উত্তরে আমরা এইভাবে আবার লিখে দিতে পারি। আগেরগুলো কিন্তু আমি এখানে এই কথাটুকু লিখে নেই, সরাসরি এখানেই অ্যান্সারটা দিয়ে দিছি। তোমরা এখানে অ্যান্সার দিলেও অঙ্কটা হবে, তবে পুরোটাও লিখে দিতে পারো, উত্তরটা আলাদাভাবে উত্তরটাও দিয়ে দিতে পারো। ঠিক আছে, তাহলে এটা তোমাদের হয়ে গেল। অর্থাৎ আমি তোমাদেরকে বলছিলাম যে আজকের ক্লাসে শুধুমাত্র কত 87 থেকে 89 পৃষ্ঠার যে অঙ্কগুলো আছে সেগুলো দেখাবো, বেশি কিছু আর দেখাবো না। আগামী ক্লাসে আবার তোমাদের অন্য 90 নাম্বার ক্লাসে সমতুল ভগ্নাংশ নিয়ে অনেক কিছুই আছে। সমতুল ভগ্নাংশের মৌলিক বিষয়বস্তু তোমাদের সংজ্ঞা সহ অনেক কিছু বুঝিয়ে দিয়েছিলাম গতদিন, কিন্তু সেই সমতুল ভগ্নাংশের প্রায়োগিক দিক, অর্থাৎ প্রয়োগ করে এটা আমরা কীভাবে অঙ্ক করতে পারি, অঙ্কের ক্ষেত্রে আমরা কী কী প্রয়োগ করি, কী কী করি, সেই বিষয়গুলো আমি আগামী ক্লাসে তোমাদেরকে আবার দেখিয়ে দেবো। তো আজ এ পর্যন্তই। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আমার চ্যানেলের সাথেই থেকো। আমার ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি করে লাইক দেবে এবং তোমাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে ক্লাসগুলোকে শেয়ার করবে। এবং একই সাথে বলবো, যারা এই চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।